গত কদিন ধরে সংসদে কি চলছে সবাই দেখছেন তো। সংবিধান আর আম্বেদকর নিয়ে আলোচনা। ভারতবর্ষে আর কোনো সমস্যা নেই, সংবিধানেই নাকি সব যত সমস্যা। তো এই যে এত সমস্যায় জর্জরিত একটা দেশ প্রতিদিন সময় ব্যয় করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা হয়ে যাচ্ছে এই কালচার কি সংবিধান, ডক্টর আম্বেদকরের তৈরি সংবিধান। কি সরকার পক্ষ কি বিরোধী পক্ষ সবাই মেতে আছে, আর সাধারণ পাবলিকের পয়সার সত্যানাশ করছে। আজকে আমি এই বিষয়ে আলোচনা করব না, শুধু আমি টপিকটা তুললাম যে এই যে চলছে বিষয়টা, সংবিধান নিয়ে চর্চা, ধাক্কাধাক্কি পার্লামেন্টের বাইরে, রাহুল গান্ধীর ধাক্কাতে বিজেপির 2 কর্মী আহত, মানে 2 সাংসদ আহত, চলে গেছে ওই পর্যন্ত কোর্ট পর্যন্ত, পুলিশ হয়ে শেষে কোর্ট পর্যন্ত চলে গেছে মামলাটি। তো এটা কোন দেশে আমরা বাস করি যার সাধারণতম নেই, মানে সাধারণ একটা মানে বেসিক সেন্সের কত অভাব। এরা আমাদের এমপি, এরা আমাদের সাংসদ, এরা নাকি আমাদের দেশকে সেবা করার কাজে নিযুক্ত হয়েছে। যাই হোক, বিষয়টি সবারই নজরে আসছে হয়তো, তবুও পয়েন্টটা তুলে ধরলাম। আজকে আমি যেটা আলোচনা করব সেটা দুটো বাংলার, এই বাংলাদেশ এবং পশ্চিম বাংলা, এই দুটো বাংলার একটা আমরা আন্দোলন দেখেছিলাম হঠাৎ করে। তো সেই আন্দোলনটা এখন কি পর্যায়ে আছে, আন্দোলনটার থেকে আমরা কি শিখলাম, কি পেলাম, সেটা নিয়ে একটু চর্চা করব, চেষ্টা করব, মানে ধৃষ্টতা মাপ করবেন। আমি দুটো বাংলার যে নতুন একটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনটা এখন কি পথে আছে বা কোথায় দাঁড়িয়ে আছে সেটা নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি, ভাবতে আমাদের হবেই, আর আমরা যদি না ভাবি তাহলে কিন্তু পরবর্তী প্রজন্মকে সঠিক রাস্তায় আমরা নিয়ে যেতে পারবো না। তাই আমি আপনাদেরকে ভাবনার খোরাক যোগাই, ভাবুন, ভেবে অন্তত পরবর্তী প্রজন্মকে সঠিক রাস্তা দেখানোর জায়গাটা করে দিন। আসুন বিস্তারিত আলোচনায়। দেখুন, আমরা হঠাৎ করেই কেমন যেন একটা বিশ্বাসে ভর করে একটা অন্য জগতে চলে গেছিলাম। বেশ কিছুদিন আগে একটা নতুন প্রজন্মের একটা বিশ্বাস, তাদের কথা, তাদের স্লোগান, তাদের চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়ে আমরা সাধারণ মানুষ মেতে উঠেছিলাম। একটা হচ্ছে ওপার বাংলায় এই যে ছাত্র আন্দোলন, তার ফলে সরকারকে ফেলে দেওয়া, এবং সেই সরকার ফেলে দেওয়ার পরবর্তী পর্যায়ে আজকে যেটা দেখতে পাচ্ছি সেটা হয়ে গেছে সম্পূর্ণ ভারত বিদ্বেষী একটা আন্দোলন। জানি না সেই ছাত্র আন্দোলনটা ভারত বিদ্বেষী আন্দোলন ছিল কি না, সেটা ছিল সেইখানকার তদানীন্তন সরকারের এগেনস্টে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেখানকার পত্রপত্রিকা খুললেই দেখতে পাবেন ভারত বিদ্বেষী সমস্ত কথাবার্তা লেখা। অথচ তারা ভুলে গেছে যে 1971-এ এই ভারত ছিল বলে আজকে বাংলাদেশটা হয়েছে। তা না হলে বাংলাদেশি 5 লক্ষ মা বোনেদের উপরে কী ধরনের নির্যাতন করেছে, কী ধরনের গণধর্ষণ করেছে পাকিস্তানের আর্মি, সেটা সবাই জানে। এবং তাদের যে সন্তান, তাদের এই ধর্ষণের ফলে যেসব সন্তান সৃষ্টি হয়েছে সেটা নিয়েও কিন্তু এখন বাংলাদেশের অন্দরেই প্রশ্ন উঠে গেছে। যাই হোক, সেই সময়কার সেই গণধর্ষিতাদের বহু অংশে লোক, মহিলা, তারা কিন্তু পালিয়ে হোক যেভাবেই হোক ভারতবর্ষে চলে এসেছিল। সেই সব গর্ভবতী মহিলাদেরও কিন্তু ভারতবর্ষেই তাদের সন্তান জন্ম হয়েছে। জানি না কিভাবে হয়েছে, কি তাদের পরিণতি, বর্তমানে তারা কিভাবে আছে। যাই হোক, 1971 এমন কিছু বেশি দিনের কথা নয়, ওই 50, 23, 53, 54 বছর আগের কথা। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে এটা তো বাংলাদেশে একটা আন্দোলন হলো, গণ আন্দোলন, ছাত্র আন্দোলন, যার ফলে সরকার নাজেহাল হয়ে গেল। প্রধানমন্ত্রীকে দেশ থেকে পালিয়ে আসতে হলো, পালিয়ে এসে সে ভারতে আশ্রয় নিল। কিন্তু যে সরকারটি তৈরি হলো তদারকি সরকার, সেই তদারকি সরকার আজকে ভারতকে চোখ রাঙাচ্ছে। তারা বলছে যে কোনো মুহূর্তে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেব। আবার ওই দিকে আওয়াজ উঠছে যে
গজরায় হিন্দ না কি এরকম একটা গজরায় হিন্দ, মানে দিল্লি দখল করে নেবে। তো এই সব তো মানে দেখুন, এটা তো মানতেই হবে যে ছোট একটা দেশের পাশে যদি একটা বড় দেশ থাকে, কিছুটা তো দাদাগিরি তাদের মেনে নিতে হবে, এটা তো স্বাভাবিক কথা। কিন্তু এটাও ঠিক যে দাদা কতটা তাদেরকে সাহায্য করছে সেটাও বিবেচনার বিষয়। ভারত আমার তো মনে হয় যে মানে ভালো রকম সাহায্য করে বাংলাদেশকে। হ্যাঁ, এটা বৈদেশিক একটা চুক্তির মধ্যেই পড়ে। বাংলাদেশ বলছে যে ভারতবর্ষে কি সংখ্যালঘুরা হচ্ছে না, মানে অপমানিত হচ্ছে না, তাদের উপরে লাঞ্ছনা হচ্ছে না, তাহলে বাংলাদেশ নিয়ে ভারত কথা বলছে কেন? বাংলাদেশে স্বীকার করে নিয়েছে যে তারা হিন্দুদের উপরে অত্যাচার করেছে। সেটা যখন স্বীকার করে নেওয়ার পরেও তাদের যে মুখ, মানে কি বলবো ওটাকে, সোশ্যাল মিডিয়ায় বলুন আর বিভিন্ন পত্রপত্রিকায় বলুন, যারা মুখের কাজ করছে তারা কিন্তু এই কথাগুলি বলছে যে ভারত নিজের দিকে তাকাক, আমাদের দেখতে হবে না। আমাদের এই দেশে আমাদের যে মানে মৌলবাদী শক্তি আছে, সেই মৌলবাদী শক্তি কিন্তু আমাদের শেষ কথা। মানে এইটা কিন্তু এই তদারকি সরকার বা তদারকি মোহাম্মদ ইউনূসের তদারকি সরকারের প্রবক্তারা এসব কথাগুলি বলছেন। আর প্রশ্নটা হচ্ছে যে মৌলবাদীরা তাই বলে কি সংখ্যা লঘুদের উপরে যা খুশি তাই করতে পারে? আজকে হিন্দুরা ধর্ম পরিবর্তন করতে বাধ্য হচ্ছে বাংলাদেশে, তাদের নিজেদের পত্রপত্রিকাতেই সেসব লেখা বেরোচ্ছে। আমাদের দেশে ধর্ম পরিবর্তনের সংখ্যাটা খুবই কম, না বললেই চলে। উত্তরপ্রদেশে অনেক জায়গায় যোগীজি হিন্দু মুসলিম নামকরণের এই স্টেশন ফেশন বলুন, জায়গা বলুন, রাস্তা বলুন পরিবর্তন করেছেন, সেটা হিন্দু নামে হয়েছে। তাই বলে এটাকে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, টর্চার বলা যাবে না, এটা পরিবর্তন হয়েছে। সংখ্যালঘুরা যেখানে যেখানে অন্যায় করেছে যোগী সরকার তাদের উপরে বুলডোজার চালিয়েছে, এটা সত্যি কথা। কিন্তু অন্যায়ের প্রকারটা জানতে হবে, প্রকারটা দেখতে হবে। তো যাই হোক, এটা বলতেই পারে। কিন্তু আমরা যে প্রসঙ্গে ছিলাম যে একটা গণতান্ত্রিক দেশ, সেই দেশে কি হলো, ছাত্র আন্দোলন হলো সরকারের বিরুদ্ধে, সরকারকে ফেলে দিতে হবে। ছাত্ররা সেখানে সরকারের তদারকি করবে। আজকে কি দেখা যাচ্ছে, সেখানে সম্পূর্ণ মৌলবাদীরা একেবারে গ্রাস করে রেখেছে, আর তাদেরকে পেছন থেকে মদদ দিচ্ছে পাকিস্তানের ISI এবং চীন। তারা চাইছে যে ভারতের সার্বভৌমত্ব নষ্ট করতে, ভারতের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক, বাংলাদেশের যে দ্বিপাক্ষিক চুক্তি আছে তার মধ্যে বাধা দান করতে, ইন্ডিয়ান ইকোনমিকে সেই জায়গায় যাতে না যেতে পারে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যাতে না হতে পারে ইকোনমিক্সে, সেদিক থেকে চীন কিন্তু চেষ্টা করে যাচ্ছে। তো এটা একটা আমরা দেখেছিলাম যে যুব আন্দোলন বা ছাত্র আন্দোলনে বাংলাদেশে কি অবস্থা হয়েছিল, নতুন মানে একটা আশার সঞ্চার হয়েছিল সবার মধ্যে। কিন্তু সেই আন্দোলনটা কিন্তু এখন আর নেই। এবার আসছি আমাদের বাংলার কথা। আর.জি. কর কাণ্ড নিয়ে একটা জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সারা বাংলা জুড়ে স্বাগত জানিয়েছিল। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি লোক রাস্তায় ছিল, ডাক্তারদের সঙ্গে ছিল, সব কিছু ছিল। আমরাও বিশ্বাস করতে শুরু করেছিলাম ডাক্তারদেরকে। কিন্তু ডাক্তারদের আন্দোলনটা বর্তমানে কোথায়, দিশাহীন হয়ে গেছে। তারা নিজেরাই নিজেদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। আমি এর আগে একটা এপিসোডে বলেছিলাম যে ডাক্তাররা কি করেছে। ডাক্তাররা ওই ময়নাতদন্ত বা পোস্টমর্টেমে জুনিয়র ডাক্তাররা সই করার পরে আবার এদিকে বাইরে বেরিয়ে এসে তারাই আন্দোলনের মধ্যে ছিল। যারা ঘর ভেঙেছিল তারাও ওই আন্দোলনের মধ্যে ছিল, ঘর সই করেছিল কিন্তু পরে আন্দোলনে যোগদান করেছিল। তাহলে এই যে দ্বিচারিতা। এছাড়াও প্রায় 40 কোটি টাকার একটা ক্রেডিট ফান্ড তৈরি করেছিল, সেই ফান্ডের কি হলো, কোথায় গেল, সেটাও তো একটা কোশ্চেন মার্ক আছেই। তারপরেও যারা লাইমলাইটে ছিল, আমি নাম বলতে চাই না, আপনারা অনেকেই জানেন যেসব জুনিয়র ডাক্তাররা লাইমলাইটে ছিল সেই সময়টা, তারা কিন্তু পরবর্তীকালে বিভিন্ন রকম বিনোদনমূলক অ্যাডভার্টাইজমেন্টে, বিজ্ঞাপনে তারা যোগদান করে টাকা কামানো শুরু করে দেয়। আজকে প্রকৃত অর্থে নির্যাতিতার বিচারের জন্য বলুন তো জুনিয়র ডাক্তাররা কী দাবিটা জানিয়েছিল?
তারা তো জানতো ময়নাতদন্ত যেসব জুনিয়র ডাক্তারদের মধ্যে হয়েছিল, তারা জানতো না যে কীভাবে ময়নাতদন্তটা হয়েছে, তাহলে সেইটাই বা কেন বললো না, সেই সাহসটাই কেন বা হলো না ইডি সিবিআইকে বলার? আমি জানি না, ইডি সিবিআইকে নিয়েও তো 101টা কোশ্চেন উঠেই গেছে, কারণ সেটিং তত্ত্বে তো এইসব আসবেই। কিন্তু আমরা সাধারণ লোক জুনিয়র ডাক্তারদেরকে বিশ্বাস করেছিলাম, তাদের আন্দোলনটাকে বিশ্বাস করেছিলাম, ভাবছিলাম যে বাংলায় হয়তো নতুন সূর্য উঠতে চলেছে। কিন্তু আমরা কি পেলাম? আমরা পেলাম এখন আমরা ওই মানে অপমান, আমরা এখন অপমানের বোঝা বয়ে নিয়ে বেড়াচ্ছি, আমরা অপমান। দেখুন, এই যে কয়েকদিন 2 দিন না 3 দিন আগে ডাক্তারদের একটা নির্বাচন ছিল, সেই নির্বাচনে কিন্তু এই ডাক্তাররাই এই শাসক দলের সমর্থিত ডাক্তারদেরকেই নেতায় নির্বাচন করে দিল। তাহলে কোথায় তারা যে তখন বলছিল যে ওরা চোর, টিএমসি মানে চোর, বা তাদের ডাক্তাররা চোর, তাহলে তারাই তো নির্বাচন করলো। ওই জুনিয়র ডাক্তারদের তো কেউ ওই ফ্রন্ট থেকে তো কাউকে নিয়ে আসলো না, কেউ তো নির্বাচিত হলো না। সবগুলিতেই তো 6টা না 8টা মনে ছিল পোস্ট ছিল, সবেতেই তো গোহারান হেরে গেল জুনিয়র ডাক্তাররা। কেন আনলো না? কারণ মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছে ওদের প্রতি। নো হাও হয়ে যাবে এইসব ডাক্তাররা, তারা নিজেদের একটা সময় তারাই সিদ্ধারা উপহার দিয়ে এসেছিলো ওই বিনীত গোয়েলের টেবিলে, এখন তাদের টেবিলেই সিদ্ধারা দিয়ে আসা উচিত, যে তোমাদেরই সিদ্ধারা নেই, তোমরাই সিদ্ধারা বিকিয়ে দিয়েছো সাধারণ মানুষকে। আজকে যে ইয়ের মধ্যে ফেলে দিলে, বিপাকের মধ্যে ফেলে দিলে, তোমাদের বিশ্বাস করে সেটা হয়েছিল। এখন যদি আবার তারা আন্দোলন শুরু করে, সেই মানুষের বিশ্বাস কি তারা পাবে? এত দিন ধরে মানুষরা তাদের ওই আন্দোলনে সামিল ছিল, খাইয়েছে, সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে, জল থেকে শুরু করে টয়লেট থেকে শুরু করে সমস্ত কিছু তারা ব্যবস্থা করে দিয়েছে। সাধারণ মানুষ ভালোবেসে একটা আশায় যে সত্যি তো সুবিচার হবে। কিন্তু কি হলো? আজকে সবাই জানে যে সবথেকে মানে বাংলায় সবথেকে বড় এই স্বাস্থ্যতে দুর্নীতি। শিক্ষা তো গেছেই, এই যে গতকাল যে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে, আর যে সামনে কয় তারিখে 8 তারিখে না 9 তারিখে জানুয়ারি মাসের যে হবে, ও তো ভোগের মা চলে যাচ্ছে, একেবারেই মায়ের ভোগে যাবে। এদের কিচ্ছু করার নেই। এখন এই এসএসসিও কিছু করতে পারছে না যে কিভাবে কি হবে। ওই সুপার নিউমেরারি পোস্টটা কেন তৈরি করতে হয়েছিল সেটাও তো বলতে পারলো না। তার উত্তরে বলল যে এরকম শিক্ষক নিয়োগ দুর্নীতি নাকি অনেক জায়গায় হয়, সুপার নিউমেরারি পোস্টে কিছু হয়নি। এই শুনে প্রধান বিচারপতি বলল, ডাল মে কালা হ্যায় ইয়া সব ডাল কালা হ্যায়, মানে ডালটাই অল্প ডালে কালা নাকি গোটা ডালটাই কালা? এটাই উত্তর দিতে, তার উত্তর তো দিতে পারেনি, কারণ এসএসসি এবং পর্ষদের মধ্যে দুটো ফারাক হয়ে গেছে। ওদের যে ওই স্বচ্ছ অস্বচ্ছর ব্যাপারটা, কারা সৎভাবে ঢুকেছে কারা অসৎভাবে ঢুকেছে, সেটাও করতে পারেনি। তারপরে ওই ওএমআর শিটের যে মিরর কপি রাখার কথা ছিল সেটাও রাখতে পারেনি, যাদেরকে দিয়েছিল তারাও রাখেনি। তারপরে আরেকটা স্ক্যান কপি বলে আরেকটা অর্গানাইজেশনকে দিয়েছিল, তারাও সেই স্ক্যান কপি করতে পারেনি। তো এই হচ্ছে ব্যাপার। তো দুর্নীতির শিক্ষা তো আছেই, তার মন্ত্রী তো জেলেই বসে আছেন, হয়তো ইডি সিবিআই দৌলতে মুক্তও হয়ে যাবেন কয়েকদিনের মধ্যে, বা কয়েক মাসের মধ্যে, বা কয়েক সপ্তাহের মধ্যে। আর স্বাস্থ্য নিয়ে তো আর বলারই কিছু নেই। স্বাস্থ্যর যে ওই দুর্নীতির ব্যাপারটা যেটা ইডি দেখছিল, সেটাও হয়তো আর 2 দিন বাদে সন্দীপ ঘোষের মতো লোকরা ছাড়া পেয়ে যাবেন, বা আরও যারা ওই যে ঠিকাদার কন্ট্রাক্টর কয়েকজন অ্যারেস্ট হয়েছেন তারাও হয়তো ছাড়া পেয়ে যাবেন। হ্যাঁ, পেয়ে যাক, কারণ দোষ না করলে তো ছাড়া পাবেই অবশ্যই। এখন যদি আমাদের ভারতবর্ষের সব থেকে শক্তিশালী এই ইনভেস্টিগেটিং এজেন্সি এই ইডি বা সিবিআই সব থেকে শক্তিশালী, এর থেকে তো বেশি আর কিছু হতে পারে না। তো তারা যদি কোনো কিছু খুঁজেই না পায়, তাহলে স্বাভাবিকভাবেই তারা নির্দোষ হয়ে যাক। কেন বাবা জেলের ভাত খাবে? স্বাভাবিক কথায় জেলের ভাত খাওয়ার কোনো দরকার নেই। তারা বাইরে ঘুরে বেড়াক, যথারীতি কাজকর্ম করুক। এই জন্যই পশ্চিমবঙ্গ সরকারও তাদেরকে সাসপেন্ডও করেনি, তাদের চাকরিতে কোনো রকম অসুবিধার সৃষ্টি করেনি। তারা জানে যে এরা কোনো দোষ করতেই পারে না। তো সেই জন্য দোষ যখন করতেই পারে না, তাহলে তাদের চাকরি যাওয়ার বা চাকরির উপরে বা সাসপেনশন করা বা কোনো কিছু অর্ডার করা কোনো যুক্তি নেই। সরকার ঠিকই করেছে, একেবারে ঠিক কাজ করেছে। কেন ইডি সিবিআই তো সেরে দিচ্ছে। যেমন ইডি সিবিআই এক চুলো কিন্তু আগাতে পারেনি ওই সন্দীপ
নাকি কি সঞ্জয় রায় বলে যে ছেলেটাকে ধরা হলো রেপ কেসে, ওই নির্যাতিতার, আরজি করে নির্যাতিতার, ইডি সিবিআই বা সিবিআই কি এক স্টেপ আগে অন্য কারো নাম বলতে পেরেছে যে না সঞ্জয় রায় ছাড়া আরও একজন আছে বা আরও 5 জন আছে বা আমরা দেখতে পাচ্ছি? তাহলে আমাদের রাজ্য পুলিশ তো খারাপ কাজ করেনি, ঠিকই তো ছিল। তাহলে ওদেরকে ইনভেস্টিগেশনটা দিলে আমার মনে হয় আরও ভালো হতো, এতদিন সময় লাগতো না, 90 দিনও চার্জশিট দিতে পারলো না। যাই হোক, সবাই বলছে যে চার্জশিট তো আবার অন্যরকম হতে পারে, দেখা যাক কি হতে পারে। তো বাংলা বিশ্বাস করেছিল এই আন্দোলনটা, ডাক্তারের আন্দোলনটাকে, কিন্তু আজকে সেই জায়গায় আন্দোলনটা মুখ থুবড়ে পড়েছে। সাথে সাথে সাধারণ মানুষের আর মুখ তুলে আন্দোলনে নামার কিন্তু সেই নয়। এই যে নতুন উচ্ছ্বাস, নতুন যৌবনের ছেলেমেয়েরা যখন নেমেছিল, তখন কিন্তু আমরাও সেখানে সামিল হয়েছিলাম। আমরা সবাই। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা কি পেলাম, বা বাংলাদেশি বা কী পেল? আমার আজকে দুটো এইটাই ছিল বিষয়, যে আমরা কি পেলাম। একটা নতুন আন্দোলনের একটা আবহে আমরা ঢুকে গেছিলাম সবাই পুজোর আগে, পুজোর পর থেকে কিন্তু সব স্থিমিত হয়ে গেল। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আসুন পুজোয় আসুন, সবাই পুজোতে এসছে, আনন্দ করেছে। তারপরে আস্তে আস্তে একটা মেয়ে যে মারা গেছে, সে আমাদের ঘরের মেয়ে হতে পারে, আপনার পাড়ার মেয়ে হতে পারে, আপনার বাড়ির মেয়ে হতে পারে, যে কোনো জায়গার হতে পারে, সেই মেয়েটা নিয়ে আমরা চিন্তাভাবনা ভুলে গেছি। ডাক্তাররা আমাদেরকে ভুলিয়ে দিল, সব কিছু ভুলিয়ে দিল। এই ডাক্তাররা, এই জুনিয়র ডাক্তাররা, এই পাকামোটা এরাই করলো। আন্দোলনটা অন্যরকমভাবেও করা যেতে পারত। বিজেপিকে এরা ঢুকতে দিল না। বামপন্থী মনোভাবাপন্ন লোকরা প্রকৃতপক্ষেই টিএমসিকে সহায়তা করে। এখন আপনারাও বলবেন যে ইডি সিবিআই দিয়ে তো এদেরকে বিজেপি সহায়তা করছে, একদম সত্যি কথা। হয়তো সেই ভয়টায় ওরাও পেয়েছিল যে বিজেপি ঢুকে গেলে এই সেটিংয়ের তত্ত্বটা মানুষই হয়ে যাবে, তাহলে আন্দোলনটা সেই জায়গায় দানা পাকবে না বা জমবে না, সেই জন্য হয়তো ডাক্তাররাও সেটাকে করেনি। কিন্তু আলটিমেটলি কী দাঁড়ালো? আলটিমেটলি যেটা দাঁড়ালো যে ডাক্তাররা ফেইলিওর, সাথে সাথে সাধারণ মানুষ ফেইলিওর, আন্দোলন করতে পারলো না, নির্যাতিতা বিচার পেল না। আদৌ বিচার পাবে কি না সেটা আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সুপ্রিম কোর্টের মুখবন্ধ খামে ডিওয়াই চন্দ্রচূড়ের হাতে কী চিঠি ছিল, যেটা তিনি বলেছিলেন ভয়ঙ্কর ব্যাপার, এরকম ঘটনা আমি জীবনেও শুনিনি। তারপরেও সিবিআই কী করে চার্জশিট দিতে পারে না বা চার্জশিট দিতে বিলম্ব করে, সেই সব তো সব প্রশ্নের মুখে থেকে যাচ্ছে। আমরা তার উত্তর আদৌ খুঁজে পাবো কি না সেটাও জানি না। যদিও বা পাই, কবে পাবো? এ জন্মে পাবো? আমার তো সন্দেহ থেকে যাচ্ছে। আপনারা কি বলেন? আমার আজকের এই দু দেশের যে আন্দোলন যে ফিকে পড়ে গেল, এই ফিকে পড়ে যাওয়ার যে বিশ্লেষণটা করলাম, সেই বিশ্লেষণটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আমার বিশ্লেষণ যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করবেন। ভালো না লাগলে ডিসলাইক করবেন, কমেন্টসে লিখবেন কেন ভালো লাগেনি। পারলে আমি রিকোয়েস্ট করব না, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন। আনন্দে আমাদের থাকতে হবে, আনন্দে থাকাটা জরুরি। নমস্কার।